আচ্ছা, আজকে আমাদের ক্লাসের মেইন টপিকটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5। তো এই ক্লাসে আমরা কোনো style.css ইউজ করব না, আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ 5 ইউজ করে কাজ করব। আর বুটস্ট্র্যাপ 5 এর কী কী আছে সবগুলো ফিচার আমরা দেখব। ওকে, তো একদম শুরুতেই বুটস্ট্র্যাপের জন্য যেটা করতে হয়, বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করতে হয়। তো আমরা যেহেতু ভার্সন 5 নিয়ে কাজ করতেছি, এখন আমরা v5.getbootstrap.com এ যাচ্ছি, কিন্তু যখন ভার্সন 5টা সম্পূর্ণরূপে রিলিজ হয়ে যাবে, ভার্সন 5 এখনো রিলিজ হয় নাই, তো এটা যখন রিলিজ হয়ে যাবে তখন কিন্তু আর v5.bootstrap লিখতে হবে না, তখন শুধুমাত্র এই যে getbootstrap.com এটা লিখলেই ভার্সন 5টা চলে আসবে। তো আমি হচ্ছে আপাতত v5 লিখে যাচ্ছি। তো এটা যদি যাই তাহলে যেরকম একটা ইন্টারফেস আসবে আমাদের। এখানে আসলে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডাউনলোড। তো আমাদের ডাউনলোড করে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বেটার। আচ্ছা, বুটস্ট্র্যাপের কাজ করার আগে আমরা এই জিনিসটা হয়তো এর আগে দেখছি যে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। এখন আমরা সবাই জানি রেসপন্সিভ জিনিসটা কি। তো এটা দিয়ে খুব দ্রুত রেসপন্সিভ সাইট তৈরি করা যায়। কুইকলি ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফাস্ট সাইট। এখানে মোবাইল ফাস্ট সাইট বলতে কি বোঝাইছে? তো আমরা বুটস্ট্র্যাপে যেসব ডিজাইনগুলো করি সেগুলো হচ্ছে প্রথমে আমরা মোবাইলের জন্য ডিজাইন, মানে মোবাইলের জন্য কীরকম ডিজাইন হবে, কেমন ডিজাইন দেখতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ আগে মাথায় রাখছে। কারণ কি? কারণ ম্যাক্সিমাম মানুষই কী করে, ওয়েবসাইটগুলো যে ভিজিট করে তার ম্যাক্সিমাম ইউজার থাকে মোবাইল ইউজার, ডেস্কটপ ইউজার কিন্তু খুবই কম। আমরা দিনে ডেস্কটপ দিয়ে একটা ওয়েবসাইট ভিজিট করি কয়বার? ফেসবুকে যাই আমরা কয়বার ওয়েবসাইট ডেস্কটপ দিয়ে? খুবই কম, তাই না? আমরা যাই হচ্ছে মোবাইল দিয়ে। তো আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সবার আগে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের এটা ডেস্কটপে কত সুন্দর দেখা যেতেছে, সেটার সাথে বড় ব্যাপার হচ্ছে মোবাইলে এটা কত ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, মানে মোবাইলে কত সহজে আমরা জিনিসটা দেখতে পারতেছি। তো সুন্দরের পাশাপাশি আমাদের ইউজার ফ্রেন্ডলি ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমাদের ডিজাইন করলাম সেটা মোবাইলে মানে বাটন ছোট বা টেক্সট বড় এমন ডিজাইন যেন না হয়। ওকে, তারপর কি বলছে যে দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফ্রন্ট এন্ড ওপেন সোর্স টুল কিট। এটা কি? এটা সম্পূর্ণ ওপেন সোর্স, অর্থাৎ এটার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। ফিচারিং স্যাস ভেরিয়েবলস অ্যান্ড মিক্সিনস। স্যাস ভেরিয়েবলস সম্পর্কে তোমাদের এখন আইডিয়া নাই। তো এটা হচ্ছে সিএসএস এর কিছু কম্পোনেন্ট যেটা খুব সহজে এডিট করা যায়। তো বুটস্ট্র্যাপটাই এডিটেবল। তো কেউ যদি চায় যে আমি হচ্ছে এটার কালারটা অন্যরকম করে ফেলবো, ডেঞ্জারের কালার কোড অন্যরকম করে দেবো, তারপরে মানে ওরা যে ডিফল্ট ক্লাসগুলো ইউজ করছে কল MD8, কল MD1, এগুলোর মানে গ্রেডিং সিস্টেমটা একটু আমি কম বেশ করব, তো সেটাও হচ্ছে বুটস্ট্র্যাপে করা সম্ভব। তারপরে কি বলছে যে এক্সটেন্সিভ প্রি বিল্ড কম্পোনেন্টস। এটার মধ্যে অনেক প্রি বিল্ড কম্পোনেন্টস আছে, অর্থাৎ অনেকগুলো কম্পোনেন্টস আছে যেগুলো তৈরি করে দেওয়া, সেগুলো আমাদের আর আলাদা করে তৈরি করতে হবে না। আর লাস্ট যেটা আছে পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট প্লাগইনস। এই বুটস্ট্র্যাপ 5 এর সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্লাগইন, বিভিন্ন জাভাস্ক্রিপ্টের প্লাগইন ইউজ করা যায়। তো বুটস্ট্র্যাপের আগের সবগুলো ভার্সনে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ছিল, সেটা হচ্ছে jQuery। তোমরা হয়তো নাম শুনছো, ইউজও করছো কয়েকবার। তো এই jQueryটা আর বুটস্ট্র্যাপ 5 এর সাথে ইউজ হচ্ছে না, এখন হচ্ছে এটার সাথে বোধহয় ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট মানে র জাভাস্ক্রিপ্ট চলে আসছে। এখন বুটস্ট্র্যাপের সাথে ইনস্টল করার সময় দেখো এটা হচ্ছে দুইভাবে ইনস্টল করা যায়, একটা হচ্ছে ডাউনলোড করে, আরেকটা হচ্ছে CDN এর মাধ্যমে। এই যে এখানে আমরা বুটস্ট্র্যাপের CDN প্রোভাইড করে রাখছে, এইখানে হচ্ছে একটা CDN আছে, আর এই যে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের CDN আছে। তো জাভাস্ক্রিপ্টের CDNটা কেন প্রয়োজন? অনেক কিছু এখানে আছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এই কারণে জাভাস্ক্রিপ্টের CDNটা প্রয়োজন। তো আমরা যদি শুধুমাত্র CSSটা কপি করি সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের কাজগুলো হবে না। ওকে, লাস্ট যেটা আছে বুটস্ট্র্যাপের সাথে কিছু অফিসিয়াল আইকন দেওয়া আছে, এগুলো সব SVG আইকন। তো এগুলো তোমরা ইউজ করতে পারো। SVG আইকন মানে ইমেজ, এগুলা আইকনগুলো একটু ইমেজ, কিন্তু ভেক্টর ইমেজ, মানে এগুলা ফাটবে না, যত বড় বড় এই ইমেজগুলো ফাটবে না।
ব্রাউজারের জন্য ভেক্টর। আচ্ছা, এখন যেটা আছে আমরা যেভাবে করব, আমরা হচ্ছে ওই দিন ডাউনলোড করে করছিলাম, আজকে আমরা সিডিএন ইউজ করে করব। তো সিডিএন ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কিনা ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আমাদের কোনো স্টাইলই পাবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের সবচেয়ে বেটার হচ্ছে ডাউনলোড করে ইউজ করা, কিন্তু আজকে আমি হচ্ছে সিডিএন ইউজ করে দেখাই। তো সিডিএন এর ইউজ করার জন্য প্রথমে যেখানে কপিতে ক্লিক করলাম, এখানে আসার পরে এই যে আমরা যেখানে স্টাইল সিএসএস দিতাম সেখানে এটা নিব। ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা এখানে যা ইচ্ছা তাই করি না কেন, যত হচ্ছে রেসপন্সিভ করি না কেন, আমাদের ব্রাউজারে রেসপন্সিভ দেখালেই মোবাইলে রেসপন্সিভ দেখাবে না যদি কিনা আমরা মেটা ট্যাগ ইউজ না করি। তো মেটা ট্যাগটা ইউজ করতে হবে, এই যেটা, এই ট্যাগটা ইউজ না করলে কোনোদিনও রেসপন্সিভ হবে না। কই গেল ট্যাগ, এই যেটা, এই ট্যাগটা। তো এই ট্যাগটা আমাদের সবচেয়ে বেটার হচ্ছে মুখস্থ করে রাখা। তো আমরা হচ্ছে মেটা ট্যাগটা এখানে দিয়ে দিব। ওকে, তো এখানে এই যে ইন্টিগ্রিটি, এটার কোনো প্রয়োজন নাই, এটারও কোনো প্রয়োজন নাই। তো এই দুটো চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। শুধুমাত্র স্টাইল শিট, রিয়েল ইজ ইকুয়াল টু স্টাইল শিট এটা দিলাম, আর হচ্ছে এইচরেফ সমান সমান এইচরেফের জায়গায় আমরা যদি কিনা ডাউনলোড করে রাখি তাহলে এতটুকু দিতে হইতো, আমরা হচ্ছে এটা দিলাম কারণ এটা সিডিএন আকারে এই ওয়েবসাইটে এই ফোল্ডারে দেওয়া আছে, এই কারণে আমরা এটা ইউজ করলাম। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সিস। তো জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সিস সেটা লোড করতে হবে। তো এখানে আমরা লোড করে ফেলছি। এখানেও আমাদের যে ইন্টিগ্রিটি আর অ্যানোনিমাসের কোনো প্রয়োজন নাই, তো আমরা চাইলে এটা কেটে দিতে পারি। ওকে, তো এখানে জাস্ট হচ্ছে আমরা যদি কিনা সেম একই কথা, যদি কিনা হচ্ছে আমাদের ডাউনলোড করা থাকতো তাহলে শুধুমাত্র এতটুকু লোড করলেই চলতো। আর poppers.min.js এটা আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে, অথবা এটা হচ্ছে সিডিএন আকারে ইউজ করতে হবে। ওকে, তো আমাদের লিঙ্ক করা শেষ। এখন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখো এখানে যদি তোমরা হচ্ছে ডকের ভিতরে যাও, ডক মানে হচ্ছে ডকুমেন্টেশন, তাহলে ফার্স্টে এখানে ডাউনলোড, কন্টেন্ট এগুলো হাবিজাবি আছে। তো এগুলো সম্পর্কে এখন আমাদের জানার প্রয়োজন নাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজ, এটা সম্পর্কে জানার প্রয়োজন নাই। তারপর এটা দেখে নিতে পারো। এখন যেটা আছে ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে লেআউট। তো লেআউটের ভিতরে প্রথমে আছে হচ্ছে ব্রেক পয়েন্টস। আমরা যদি ব্রেক পয়েন্টসে ক্লিক করি তাহলে যে দেখতে পারবো যে এখানে কি কি বিষয় আছে। বুটস্ট্র্যাপ স্মল, একদম স্মল যে এটা আছে এক্সট্রা স্মলের জন্য একদম ছোট যে নোকিয়া মোবাইলগুলো ছিল সেই নোকিয়া মোবাইলের ডিভাইসকে বুটস্ট্র্যাপ আর ধরে নাই। তার মানে এই নোকিয়া মোবাইলের যে ডিজাইনটা পাবে সেটা হচ্ছে এই যে স্মল থেকে পাবে, ওইটার জন্য আলাদা নতুন ভার্সনে কোনো ধরনের ক্লাস অ্যাড করা হয় নাই, পুরাতন ভার্সনে এক্সট্রা স্মল ছিল। আচ্ছা, তো আমাদের শুরু হচ্ছে স্মল থেকে। নতুন যে আমাদের বুটস্ট্র্যাপ 5 সেখানে হচ্ছে স্মল থেকে শুরু হয়েছে। তো স্মলের উইথ স্ক্রিন সাইজ হচ্ছে 576 পিক্সেল থেকে শুরু করে 1400 পিক্সেল, যেটা হচ্ছে নতুন XXL। এই ভার্সনটাও আগের ভার্সনে ছিল না, আগের ভার্সনে হচ্ছে 1200 পিক্সেল পর্যন্ত ছিল। তো এখন যেহেতু হচ্ছে ডেস্কটপের বা মনিটরের স্ক্রিনগুলো হচ্ছে বড় হচ্ছে, এই কারণে 1400 পিক্সেল পর্যন্ত অ্যাড করা হয়েছে। ওকে, তো এখন আমরা যেটা দেখলাম, তো হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে বুটস্ট্র্যাপ কতগুলো ইউজ করছে। SM, স্মলের জন্য SM, মিডিয়ামের জন্য MD, লার্জের জন্য LG, এক্সট্রা লার্জের জন্য XL, আর এক্সট্রা লার্জ সেটার জন্য হচ্ছে XXL। এইগুলো হচ্ছে ওদের সংকেত। তো এই যে এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট, তারা এখানে বলে দিছে। ওকে, তো কেউ যদি চায় যে হচ্ছে আমার মানে রেসপন্সিভ আলাদাভাবে করব, আমরা আলাদাভাবে হচ্ছে রেসপন্সিভ করব, আলাদাভাবে কোনো স্টাইল দিব,
সেই ক্ষেত্রে এই যে এখান থেকে চাইলে কেউ এই ক্লাসগুলো নিয়ে ইউজ করতে পারো, যে মিডিয়া মিনিমাম উইথ 768 পিক্সেলের পরে কেমন স্টাইল হবে। তাহলে 768 পিক্সেল কোনটা? 768 পিক্সেল হচ্ছে মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম স্ক্রিনের জন্য কেমন ডিজাইন পাবে। কেউ চাইলে কিন্তু এখান থেকে এটা কপি করে কোডটা কপি করে নিয়ে কাজ করতে পারো। তো এটা হচ্ছে মিডিয়ামের জন্য যেটা মিনিমাম উইথ। ওকে, এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্টেইনার। আমরা বারবার কন্টেইনারটা ইউজ করছি একদম প্রথম থেকে। তো কন্টেইনার জিনিসটা কি আসলে? কন্টেইনার জিনিসটা এই যে সাপোজ এইটাই যেটা দেখতেছো তোমরা, এই ওয়েবসাইটে দেখো এই পাশে কিছুটা অংশ ফাঁকা আছে, এই পাশে কিছুটা অংশ ফাঁকা আছে। তোমরা যারা ওয়েব ডিজাইন করি, আমাদের একটা এই যে মাঝখানে এই যে দুই পাশে ফাঁকা জায়গা তৈরি করার একটা স্বভাবতই কারণ থাকে, যা আর যত বড় স্ক্রিনই হোক এই এতটুকু উইথের বেশি উইথ আর পাবে না। তো এই কাজটা করার জন্য আমরা কি করি, আমাদের যতগুলা কোড আছে, যতগুলা সেকশন আছে, প্রত্যেক সেকশনকে আমরা হচ্ছে একটা কন্টেইনার নামের ক্লাসের ভিতরে অ্যাড করে দেই, আর সেই কন্টেইনারের একটা ম্যাক্সিমাম উইথ দেই। ম্যাক্সিমাম উইথ দেওয়ার পরে আমরা হচ্ছে মার্জিনটা অটো করে দেই, যার ফলে ওই উইথের বেশি আর উইথ পায় না, আর দুই পাশে হচ্ছে ফাঁকা জায়গা তৈরি করে। সো এটা হচ্ছে কন্টেইনিং বা কন্টেইনারের কাজ। একদম যদি কন্টেইনার আমরা সরাসরি ইউজ করি, তাহলে এখানে যেটা হবে একদম এক্সট্রা স্মল ডিভাইসে 100% উইথ পাবে। যখন কিনা উইথের সাইজ হচ্ছে স্মল হবে, অর্থাৎ 576, সেখানে 540 পিক্সেল পাবে, আর বাকি যে অংশটুকু সেটা হচ্ছে মার্জিন পাবে। আচ্ছা দেখো এটার দিকে একটু দাও। কন্টেইনার যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কি হচ্ছে, মিডিয়াম যখন আমরা ইউজ করতেছি, মিডিয়াম ডিভাইসে যখন আমরা যাচ্ছি, কন্টেইনার ক্লাস ইউজ করার ফলে 768 পিক্সেলের যে স্ক্রিনটা আছে, অর্থাৎ আমাদের যে বর্তমান যুগের যে মোবাইলগুলো আছে সেগুলো সাধারণত 768 পিক্সেল থাকে, সেখানে 720 পিক্সেল পর্যন্ত এটার সাইজটা পাবে, আর দুই পাশে বাকি জায়গাটুকু মানে বাকি যে 48 পিক্সেল আছে দুই পাশে 24 পিক্সেল করে মার্জিন পাবে। লার্জের ক্ষেত্রে এইটুকু, এক্সট্রা লার্জের ক্ষেত্রে এইটুকুর জায়গায় এতটুকু পাবে, আর হচ্ছে বাকি যে এক্সএক্স লার্জ অর্থাৎ 1400 পিক্সেল বা তার বেশি, 1400 পিক্সেলের জায়গায় 1320 পিক্সেল পর্যন্ত পাবে। এরপরে বাকি যত অংশ আছে সব জায়গায় হচ্ছে মার্জিন তৈরি করে নেবে। ওকে, তো তোমরা যদি চাও যে হচ্ছে মিডিয়াম ডিভাইসে যেটা আছে সেখানে 100% দেখাক, সেক্ষেত্রে কন্টেইনার এমডি ইউজ করতে পারো। তারপরে কন্টেইনার এক্সএক্সএল ইউজ করলে হচ্ছে লার্জটাতেও 100% দেখাবে, অর্থাৎ কোনো মার্জিন পাবে না। তো সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড। যারা কিনা চায় যে ফুল উইথ ডিজাইন, অর্থাৎ সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ডিজাইন হোক, তারা হচ্ছে কন্টেইনার ফ্লুইডটা ইউজ করে, অতি সামান্য একটু মার্জিন দেয় আর পুরো স্ক্রিনটাই 100%ই রাখে। তো কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড, একদম কন্টেইনার হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন, আর কন্টেইনার ফ্লুইড হচ্ছে ফুল স্ক্রিন ডিজাইন। কেউ যদি ফুল স্ক্রিন ডিজাইন করতে চায় তার জন্য কন্টেইনার ফ্লুইড। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গ্রিড। আমরা এখান থেকে কোডিং করা শুরু করব। দেখো এখানে আমাদের হচ্ছে গ্রিড তৈরি করা আছে। তো আমরা গ্রিড অলরেডি তৈরি করতে কিছুটা জানি। সেটা হচ্ছে প্রত্যেকটা রো আছে, প্রত্যেকটা প্রতি 12টা কলামের জন্য একটা করে রো, অর্থাৎ একটা রো এর ভিতরে টোটাল 12টা কলাম তৈরি করা থাকে বুটস্ট্র্যাপের নিয়ম অনুযায়ী। তো 12, যার কারণে এটাকে বলা হয় 12 গ্রিড সিস্টেম। তো ইন্টারন্যাশনাল যতগুলো ওয়েবসাইট আছে সবাই হচ্ছে 12 গ্রিড সিস্টেমটাই ফলো করে। তো বুটস্ট্র্যাপও সেই ক্ষেত্রে 12 গ্রিড সিস্টেমই ইউজ করছে। তো এখানে আমরা ইউজ করা জানি যে রো এর ভিতরে টোটাল হচ্ছে 12টা কলাম তৈরি করা যায়। আমরা হচ্ছে এখান থেকে কোডিং করা শুরু করব। তো আমরা প্রথমেই হচ্ছে একটা 12 গ্রিড তৈরি করব, অর্থাৎ প্রত্যেক গ্রিডে একটা করে কলাম থাকবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে রো নিলাম, রো নেওয়ার পরে সেখানে যেহেতু টোটাল হচ্ছে 12টা কলাম থাকবে, সেক্ষেত্রে কলাম এমডি 1 নিলাম ইন্টু, আচ্ছা কল এমডি 1 ইন্টু 12, অর্থাৎ একটা করে টোটাল 12টা।
তো দেখো এটার ভিতরে আমি 1 2 3 4 5 এইভাবে টোটাল হচ্ছে 12টা তৈরি করব। এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো আমার ফুল ডিসপ্লেটা টোটাল 12 ভাগে ভাগ হয়ে গেছে। এখানে কিন্তু টোটাল 12টা ভাগ হয়েছে। তো এটা যদি আরো বেটার বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিতরে এখানে কন্ট্রোল ধরে তোমরা যদি মানে প্রেস করতে থাকো সেক্ষেত্রে অন্য ক্লাসগুলোর মধ্যেও এভাবে চলে আসবে। তো আমি যদি এখানে লিখি বর্ডার BORDERET বর্ডার যদি লিখি সেক্ষেত্রে কিছু হয় নাই। তো আমরা বুটস্ট্র্যাপের এখানে যাই, এখানে যাওয়ার পরে লিখি বর্ডার। এখন আগে ওরা ইউজ করতো বর্ডার, এখন হচ্ছে বর্ডার ইউজ করে, শুধু বর্ডার। ওকে, তো আমরা হচ্ছে বর্ডারের জায়গায় বর্ডার লিখি। দেখো এই চারপাশে একটা বর্ডার তৈরি হয়েছে। এখন আমরা গ্রিডগুলো দেখতে পাচ্ছি যে টোটাল হচ্ছে, আশা করি দেখতে পারতেছো, টোটাল 12টা কলাম তৈরি হয়েছে। তো আমরা চাইলে কল 2 যদি দেই তাহলে কয়টা, মানে একটা কলাম, দুইটা কলাম ভেঙে একটা কলাম হবে যদি কল 2 ইউজ করতাম। কল 3 ইউজ করলে 3টা কলাম ভেঙে একটা হতো। তো এই জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, তো এখানে টোটাল 12টা আছে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি সেটাও কিন্তু আমরা করতে পারি। যেমন সরি এখানে বিজি সাকসেস, দেখো বিজি সাকসেস দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড সাকসেস হয়ে গেল। এখন আমরা ইজিলি দেখতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল 12টা কলাম। ওকে, তো বিজি ইউজ করলে বিজির পরে যে সাকসেস আছে, সাকসেস তারপরে হচ্ছে ইনফো, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তো এগুলো হচ্ছে সেম। টেক্সট সাকসেস দিলে হচ্ছে টেক্সটের কালারটা সবুজ হয়ে যাবে, আর বিজি দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি আর টেক্সটের জন্য হচ্ছে টেক্সট। ওকে, তো গ্রেডিং সিস্টেম এটা যদি আমরা বুঝতে পারি, আমরা আরেকটা রো তৈরি করি, সেখানে আমরা একটু কম্বাইন করে একটা গ্রিড তৈরি করব। তো প্রথমে নিলাম আমরা হচ্ছে কল MD3, অর্থাৎ এখানে কয়টা কলাম আছে, টোটাল 3টা কলাম আছে। এটার মধ্যে আমরা নিলাম বিজি, ব্যাকগ্রাউন্ড ইনফো নেই, তো এটার ভিতরে কিছু টেক্সট রাখি, লোডিং ইপসাম। নেক্সট কলামটা নিলাম আমরা হচ্ছে কল MD5, আমাদের ইচ্ছা মতো। এখানেও আমরা বিজি ডার্ক রাখলাম, এখানেও আমরা লোরেন দিলাম। আর লাস্ট যেটা আছে দেখো 5 আর 3 কত, 8, 9, 10, 11, 12, আর মাত্র 4টা কলাম বাকি আছে। তো আমরা চাইলে হচ্ছে দুইটা করে করতে পারি অথবা 4টা দিয়ে করতে পারি। কল MD4, তো আমরা এখানে বিজি লাইট ইউজ করি, তাহলে ওটা সাদাই থাকবে। এখানে আমরা লোরেন দিলাম, তাহলে দেখো এখানে যেটা ডার্ক আছে সেটা পায় নাই, তার মানে কি ডার্ক ডেঞ্জার দিলাম, ডেঞ্জার হবে নাই, কারণে আমরা বোধহয় ভুল করছি, আমরা বিডি লিখছি এই কারণে। তো এখানে বিজি হবে, এবার ঠিক আছে। তো দেখো এখানে কয়টা পাইছে, এখানে হচ্ছে 3টা পাইছে,
নেক্সট যেটা আছে সেখানে পাইছে 5টা আর তারপরে 4টা, 3টা 5টা 4টা। দেখো এখানে ঠিক 3টা সেকশনই হয়েছে, 1টা 2টা 3টা সেকশন মিলে একটা সেকশন হয়েছে। এখানে কয়টা সেকশন মিলে একটা সেকশন হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা সেকশন মিলে একটা সেকশন হয়েছে। আর লাস্ট যেটা আছে সেখানে 1টা 2টা 3টা 4টা 4টা মিলে একটা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা যে কোনো কলাম, টোটাল 12টা কলাম নিয়ে আমরা মিক্স আপ কলাম তৈরি করতে পারি, নিজেদের ইচ্ছা মতো কলাম তৈরি করতে পারি। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার সুবিধা। এখন দেখো এটাকে যদি আমরা ছোট করি সেক্ষেত্রে কি হয়, সবগুলো কলাম একদম নিচে নিচে চলে আসে। প্রত্যেকটা কিন্তু 12 কলাম পাইছে, তাই না? প্রত্যেকটা 12 উইথ পাইছে। দেখো এটাকে একটু করি, এটাকে হচ্ছে মিডিয়াম করি। তো আমি চাচ্ছি যে এটাকে যখন মিডিয়াম করব তখন এই যে এইগুলো যেগুলো আছে, মানে মিডিয়াম না স্মল করব, স্মল করতেছি, তখন এগুলো হচ্ছে 2টা 2টা করে কলাম পাক, বা এগুলো 6টা করে কলাম পাক। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আরেকটা যেটা ইউজ করতে হবে, কল এসএম। ঠিক আছে? তো কল SM2 যখন আমরা ইউজ করি তখন দেখো কি হয়, আচ্ছা আচ্ছা কল SM2 ইউজ করলাম, এটা হচ্ছে স্মল আসার পরে 2টা স্ক্রিন হয়ে গেল। আচ্ছা দেখো এই যে এটা যদি চাও যে হচ্ছে কল SM2 প্রত্যেকটা হচ্ছে কল SM2 করে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, কল SM2 প্রত্যেকটার মধ্যে আমরা কল SM2 করে দিলাম। দেখো এখন যখন আমি এটাকে ছোট করতেছি তখন কি হচ্ছে আমাদের, তখন আমাদের প্রত্যেকটা সেকশন 2টা করে পাচ্ছে, কলাম পাচ্ছে, অর্থাৎ কল SM2 পাচ্ছে। 2টা 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 4টা 6টা 8টা 10টা 12টা, টোটাল হচ্ছে এখন রো কিন্তু একটাই আছে, কিন্তু রো এর ভিতরে অটোমেটিক্যালি 2টা রো তৈরি হয়ে গেছে। একটা রো এর ভিতরে অটোমেটিক্যালি 2টা রো তৈরি হয়ে কিছুটা রেসপন্সিভ হয়ে গেছে। এটা যখন আমরা আরো ছোট করব তখন আবার 12 হয়ে যাবে। ঠিক আছে? এই যে একটা আছে, এখন 2টা আছে, এরপরে 12 হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবে আমরা আরো রেসপন্সিভ লেআউট তৈরি করতে পারি। সেটা কিভাবে ইউজ করে, সেটা হচ্ছে এভাবে ডাবল ক্লাস ইউজ করে আমরা রেসপন্সিভ তৈরি করতে পারি। ওকে, তো এখন হচ্ছে আমরা কন্টেইনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখো এটার মধ্যে আমি কোনো কন্টেইনার দেইনি। আমি যদি এই সম্পূর্ণ রো সেকশনটাকে একটা কন্টেইনার নামের ক্লাসের ভিতরে মুড়ে দিতাম, তো হচ্ছে কন্টেইনার নিলাম, কন্টেইনার নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে রোটাকে কন্টেইনারের ভিতরে রাখি। তো আমার সব কিছু যা যা আছে সব কিছু এখন কন্টেইনারের ভিতরে। তাহলে দেখো কি হবে, কন্টেইনার ক্লাস ভুল করছি, CONTAI। এই যে এখন কি হয়েছে, দুই পাশে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এবং এটার ম্যাক্সিমাম উইথ কিন্তু এটাই পাচ্ছে। দেখো এটাকে যখন ছোট করবো আমরা, দেখো এখন কিন্তু এটার উইথের কোনো পরিবর্তন হচ্ছে না, যত বড়ই করি উইথের কোনো পরিবর্তন হবে না। তো এটার ম্যাক্সিমাম উইথ দেওয়া এতটুকু, কিন্তু যখনই আমরা ছোট করব তখনই এটার উইথটা কিন্তু পাল্টাই যাচ্ছে। এই যে দেখো উইথ পাল্টাইতেছে, মানে রেসপন্সিভ অটোমেটিক হয়ে গেছে। এই যে উইথ পাল্টাই গেছে, একদম ছোট স্ক্রিনে আসলে আবার কি 100% উইথ পাচ্ছে, তারপরও সামান্য একটু মার্জিন পাচ্ছে, যার কারণে ডিজাইনটা সুন্দর দেখা যায়।
ওকে, এখন যদি আমরা এখানে সরাসরি কন্টেইনার ইউজ না করে কন্টেইনার ফ্লুইড ইউজ করতাম, দেখো কন্টেইনার ফ্লুইড ইউজ করলে কি হবে, সব স্ক্রিনেই সামান্য একটু মার্জিন পাবে, আর হচ্ছে এটা 100% উইথই পাবে। দেখো 100% উইথই পাইছে। ওকে, তো তুমি যদি চাও যে শুধু হচ্ছে আমরা হচ্ছে কন্টেইনার এলজি দিব, এলজির ক্ষেত্রে দেখো কি হয়, লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্টেইনার আছে, কিন্তু যখনই আমরা এটা ছোট করতেছি তখনই আর হচ্ছে এই যে কোনো মার্জিন পাচ্ছে না, তখনই কিন্তু এই যে 100% হয়ে গেছে। কিন্তু লার্জের বেলায় আমাদের হচ্ছে এই পাইছে, আমাদের হচ্ছে কন্টেইনারটা পাইছে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কন্টেইনার এলজি ইউজ করতে পারো, এটাও অনেক সময় ইউজ করা লাগে কন্টেইনার এলজি। আর কন্টেইনার এমডিটা অনেকে ইউজ করে, কিন্তু কন্টেইনার এসএম এগুলো ইউজ করে না বেশিরভাগ ক্ষেত্রেই। এই যে এমডিতে হচ্ছে মিডিয়াম পর্যন্ত পাইছে, লার্জেও পাইছে, কিন্তু যখনই স্মলে যাচ্ছি মানে ট্যাবলেট ভার্সনে যাচ্ছি তখন আর কোনো পাচ্ছে না, হচ্ছে দুই পাশে থেকে কোনো মার্জিন পাচ্ছে না, কন্টেইনার পাচ্ছে না। তো আশা করি কন্টেইনার জিনিসটা ক্লিয়ার। তারপরে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে কলামস এখানে আমাদের অলরেডি ইউজ করা শেষ। কলামস আমরা কতগুলো কলামস আছে সেটা দেখতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে যেটা তোমাদের বাদ আছে সেটা হচ্ছে অনেক সময় এরকম হতে পারে না যে আমাদের কিছু কিছু কলাম ফাঁকা রাখতে হবে। আচ্ছা, মনে করো তুমি চাচ্ছ এই যে এখানে এই এতটুকু অংশ ফাঁকা থাকুক, এখানে কিছুই না থাকুক, এইখান থেকে হচ্ছে ডিজাইনটা শুরু হোক। সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে, কল এমডি 3 দিছি আমরা, এখানে দিতে হবে কল অফসেট 3। ওকে, কল অফসেট 3 যদি আমরা দিই সেক্ষেত্রে এই যে এখানে লাস্টের দিকে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, জিনিসটা যেটা করতে হবে, কল অফসেট 3টা এখানে না, কল অফসেট 3টা দিতে হবে এইখানে। তার মানে কি, আগে আমরা ফাঁকা জায়গা তৈরি করলাম, এরপর হচ্ছে আমরা কলাম নিলাম 5টা। তো দেখো, আচ্ছা কল অফসেটটা বোধহয় চেঞ্জ করে ফেলছে, দেখি ওরা কি ইউজ করছে। এখন শুধুমাত্র অফসেট রাখছে, আগে যেটা ছিল আগে কল অফসেট ছিল, এখন ওরা নতুন ক্লাস ইউজ করছে যেটা হচ্ছে অফসেট MD4। দেখো অফসেট MD4 কি, এটা হচ্ছে এখন রেসপন্সিভ করা যাচ্ছে, নতুন ভার্সনে এমডি ইউজ করছে, তার মানে কি আমরা এলজিও ইউজ করতে পারবো। তো এটা যেটা আছে আমরা হচ্ছে দিলাম অফসেট MD3। অফসেট MD3 মানে আগে আমরা তিনটা কলাম ফাঁকা তৈরি করলাম, এরপর হচ্ছে কল MD5 অর্থাৎ 3টা কলাম, এরপর আমরা 5টা কলাম তৈরি করলাম। দেখো এটা যদি রান করি, এখানে আমাদের ফার্স্টে 3টা কলাম ফাঁকা আছে, এখানে কিন্তু কিছুই নাই। 3টা কলাম ফাঁকা যাওয়ার পরে এরপরে হচ্ছে 5টা কলাম মিলে একটা কলাম হয়েছে, আর 4টা কলাম মিলে আরেকটা কলাম হয়েছে, বুঝতেছো? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমাদের অফসেট তৈরি করে। তো এটার মধ্যে নতুন ভার্সন যেটা আসছে সেটা হচ্ছে অফসেট, এটা বেটার করছে। আগে শুধুমাত্র কল অফসেট লিখতে হতো, অর্থাৎ রেসপন্সিভ করতে একটু ঝামেলা হতো, এখন এটা সহজেই করা যায়। তো অফসেট MD3। অর্থাৎ এখানে তোমরা এলজি ইউজ করতে পারো, এসএম ইউজ করতে পারো, নিজেদের মতো করে অফসেট নিয়েও কাজ করতে পারো। ওকে, এমএল অটো এটা ইউজ করার দরকার নেই, এটা নিয়ে পরে দেখবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গাটার। গাটার জিনিসটা কি দেখো, এখানে বলছে যে গাটার আর দ্য গ্যাপস বিটুইন কলামস কন্টেন্ট ক্রিয়েটেড বাই হরিজন্টাল প্যাডিং। অর্থাৎ আমাদের এই যে কলামগুলো আছে, কলামের মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা আছে? হ্যাঁ, না, নাই। এটা মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, এটা আমি বর্ডার দেওয়ার কারণে মনে হইতেছে যে ফাঁকা জায়গা আছে,
ঠিক আছে, এটা চারপাশে আমরা বর্ডার দিছি। তো কলামের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। তো আমি যদি চাই যে আমাদের কলামগুলোর মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকুক, সেক্ষেত্রে আমরা হচ্ছে গার্ডার ইউজ করতে পারি। এই যে গার্ডারটা ইউজ করতে হয় কোথায়, গার্ডারটা ইউজ করতে হয়, আচ্ছা দেখো এখানে একদম প্রথম থেকে দেখাই যে গার্ডার আর দ্য প্যাডিং বিটুইন ইউর কলামস, অর্থাৎ গার্ডারটা হচ্ছে তোমার যে কলামগুলো আছে সেই কলামগুলোর চারপাশে একটু ফাঁকা জায়গা তৈরি করা। ইউজ টু রেসপন্সিবলি স্পেস অ্যান্ড অ্যালাইন কন্টেন্ট ইন বুটস্ট্র্যাপ গিট সিস্টেম, অর্থাৎ কি রেসপন্সিভলি স্পেসটা কিন্তু রেসপন্সিভলি হবে, মানে সরাসরি 30 পিক্সেল দিলাম, প্যাডিং 30 পিক্সেল দিলে কি হবে, ছোটটার মধ্যেও 30 পিক্সেল পাবে, বড়টার মধ্যেও 30 পিক্সেল পাবে। কিন্তু যখন তোমরা গার্ডার ইউজ করবা তখন হচ্ছে দেখবা যে যখন কিনা আমাদের স্ক্রিনটা ছোট হয়ে আসছে তখন প্যাডিংটা একটু ছোট হয়ে আসতেছে, ঠিক আছে, বড়টার জন্য বড় প্যাডিং পাবে। তো এইটাই বলছে হচ্ছে রেসপন্সিভ। দেখো গাটার স্টার্টস অ্যাট 1.5 রেম, অর্থাৎ 20 পিক্সেল থেকে শুরু হয়। শুধুমাত্র যদি গাটার দাও তাহলে হচ্ছে 20 পিক্সেল থেকে শুরু হবে। এরপরে গাটার ক্যান বি রেসপন্সিভলি অ্যাডজাস্টেড, অর্থাৎ গাটার রেসপন্সিভলি অ্যাডজাস্টেড করা যাবে। ইউজ ব্রেক পয়েন্ট স্পেসিফিক গাটার ক্লাসেস টু মডিফাই হরিজন্টাল গাটার, ভার্টিক্যাল গাটার অ্যান্ড অল গাটার, অর্থাৎ গাটারের কটাই আছে, হরিজন্টাল, তারপরে আছে কি ভার্টিক্যাল। আচ্ছা এখন হরিজন্টাল আর ভার্টিক্যাল বলতে কি বোঝায়? হরিজন্টাল মানে হচ্ছে ডানে বামে, তো ডানে বামের জন্য কি আছে, লেফট আর রাইট, তাই না? তো গাটার লেফট, গাটার রাইট। এখন ভার্টিক্যাল যেটা কি আছে, উপরে নিচে, উপরের জন্য কি আছে, টপ আর বটম, অর্থাৎ গাটার টপ, গাটার বটম। তো গাটার জিনিসটা এখন আমরা বুঝলাম, প্যাডিং এর বদলে আমরা মানে প্যাডিংটাকেই এখানে গাটার বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে গাটারটা কিভাবে ইউজ করে, এখানে ইউজ করছে যে প্যাডিং এক্স পিএক্স, ঠিক আছে। এই যে এখানে জি এক্স রো এর সাথে একটা ইউজ করছে যেটা, সেটা হচ্ছে GX5 গাটার স্মল, গাটার স্মল 5। দেখো আবার এখানে হচ্ছে প্যাডিং 3 দিছে, তো আমরা এটা আগে এটা দেখব, রো এর ভিতরে আমরা GX দিব, তো আমরা দেই। আচ্ছা দেখো GX আর হচ্ছে GY, এখানে কি কি করছে এরা, GX আর GY, GX আর GY মানে এটা কি, X অক্ষ আমরা Y অক্ষ আমরা জানি, X অক্ষ কি, X অক্ষ হচ্ছে এই বরাবর আর Y অক্ষ হচ্ছে এই বরাবর, তাহলে ওরা হরিজন্টালের জন্য X রাখছে, ঠিক আছে, আর ভার্টিক্যালের জন্য Y। ওকে, তো আমরা যদি হচ্ছে রো এর মধ্যে সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের এই দুইটা রো এর মাঝখানে গ্যাপ থাকুক, তাই না? তো আমরা এর জন্য কি করতে পারি, এই যে রো এর এখানে আমরা যদি দেই গাটার Y, গাটার Y 3 দিলাম সাপোজ, সেক্ষেত্রে দেখো কি হবে, আচ্ছা GY5, আচ্ছা GY5 আমরা ইউজ করি। গাটার জিনিসটা একদম নতুন, এই জিনিসটা এর আগে ছিল না, এখানে কিছুই হয় নাই। আমরা যদি GX5 দেই, আচ্ছা তাহলে এটা কিসের মধ্যে কাজ করতেছে না। এরপর আবার কি করতে হবে, এখানে প্যাডিং 3 দিছে, আচ্ছা গাটার দেওয়ার পরে প্যাডিং ইউজ করছে, G2 প্যাডিং। আচ্ছা আমরা যদি প্যাডিং ইউজ করি দেখি কি হয়, প্যাডিং 2, আমরা প্যাডিং 2 ইউজ করলাম। এখন দেখি কি হয়, এখন এটা ভেতরে প্যাডিং পেয়েছে কিন্তু গাটার মাটার কিছুই পায় নাই। তাহলে সরাসরি একটা কোড কপি করে আনি, কোড কপি করে আনার পর এটা এখানে পেস্ট করি, দেখি এখানে কি কেসটা করছে। দেখো আমরা রো নিচ্ছি, রোর সাথে গাটার এক্স নিচ্ছি 5, তারপর আমরা কলাম নিচ্ছি দুইটা, কলামের ভিতরে আমরা হচ্ছে প্যাডিং 3 রাখছি, আর কলামের ভেতরে রাখছি, কলামের সাথে রাখি নাই।
আচ্ছা, কলামের সাথে রাখি নেই, তার মানে আমরা হচ্ছে এখানে যেটা করছি আমরা হচ্ছে কলামের সাথে রাখছি। ওকে ফাইন, কলামের সাথে রাখছে, সাথে রাখি নেই। তাহলে এটার মাঝখানে কি পাইছে? এটার মাঝখানে গ্যাপ পাইছে। আচ্ছা, কন্ট্রোল এক্স মাঝখানে গ্যাপ পাইছে। তো আমরা যদি হচ্ছে এটাকে GX5 না দিয়ে GY5 দিই, সেই ক্ষেত্রে দেখি উপরে নিচে পাই কিনা। উপরে নিচে কি পাইছে? উপরে নিচে কোনো প্যাডিং পায় নাই। GX দিই, GX দিলে ডানে বামে বোধহয় পাইছে। মার্জিন 3, মার্জিন 3, মার্জিন পাইছে। তো GY দেই, তো গাটার তেমন কোনো কাজে এখনো দিতেছে না, গাটারটা বোধহয় স্টেবল হয় নাই। তো অনেক ফিচার আছে আমাদের এখানে যেগুলো অ্যাড করা হয়েছে কিন্তু কাজ করবে না। তো এগুলো আমাদের এখন আপাতত গাটারটা প্রয়োজন নাই, গাটারটা সম্পূর্ণ নিউ, এটা নিয়ে হয়তো কাজ চলতেছে। তো ফুল ভার্সন রিলিজ হোক, এরপরে আমরা গাটারটা দেখব। তো গাটারটা আপাতত বাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আজকে ঠিক করবো। রো কলাম গাটার, গাটার 2, গাটার LG3, এখানে একটু গাটার ইউজ করছে, আমরা গাটারটা এটা ইউজ করে দেখি। বেশি গরম লাগতেছে? দাঁড়াও, এটা দিয়ে দিই। এখানে শব্দ না হলেই হয়। দেখো এখানে গাটারটা পাইছে কিছুটা, কলামের মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়েছে। গাটার 2, গাটার LG3, প্যাডিং 3। আচ্ছা, এটা তো ওই গাটার ছাড়া হইতো, এটা যেটা গ্যাপ তৈরি হয়েছে সেটার জন্য গাটারের প্রয়োজন আছে কি? গ্যাপ যেটা তৈরি হয়েছে সেটার জন্য গাটারও আছে, গাটারের কারণে কিছুটা গ্যাপ পাইছে বোধহয়। হ্যাঁ আচ্ছা, গাটারের কারণে পাইছে। গাটার 2, তো গাটার 2 এখানে যদি গাটার 3 দেই সেক্ষেত্রে পাইছে। গাটার 5 দিলে আচ্ছা বড় গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে দেখো গাটারের জিনিসটা কি। গাটার ইউজ করার অনেকগুলো রুলস আছে। প্রথমে যেটা করতে হবে তোমাদের, এই জিনিসটা একদম নতুন, এই জিনিসটা একদমই নতুন। এই যে রো কলস টু, রো কলস LG5, রো কলস, রো এর ভিতরে কলাম হবে 2টা, তারপরে রো কলস LG5। ওয়াও, আচ্ছা এটা হচ্ছে অটো রো, এই জিনিসটা আরো সুন্দর। রো কলামস গাটার, দেখো বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে খুব সুন্দর একটা ফিচার আসছে,
যেটা এর আগে কখনোই ছিল না, সেটা হচ্ছে রো কলাম। এখানে কয়টা রো আছে? 5টা রো, তাই না? আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড কয়টা আমরা জানি? 12টা। তো 12টা গ্রিড দিয়ে কি 5টা কলাম তৈরি করা সম্ভব? হ্যাঁ, কার কাছে সম্ভব মনে হইতেছে? টোটাল গ্রিড আছে কয়টা? 12টা, তাই না? 12টা গ্রিড, 12টা গ্রিড দিয়ে কি 5টা কলাম তৈরি করা সম্ভব? 12টা কি কোনোভাবে 5 ভাগে ভাগ করা যায়? যায় না। কিন্তু এই জিনিসটাই হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে বড় প্রবলেম ছিল, যে বুটস্ট্র্যাপে 5 ভাগে মানে 5 ভাগে ভাগ করা যেত না, প্লাস হচ্ছে আরো অনেক ভাগে ভাগ করা যেত না, 7 ভাগে ভাগ করা যেত না, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপের নতুন ভার্সনে এরা হচ্ছে অটোমেটিক কলাম আছে, যেটা কিনা যে কোনো ভাগে ভাগ করা যায়। তার জন্য দেখো এখানে কি করছে, রো নামের একটা ক্লাস নিছে। রো এর ভিতরে বলছে যে রো কলস 2 অর্থাৎ 2টা কলাম, রো কলস 5 অর্থাৎ হচ্ছে 5টা কলাম। এখানে কলগুলো রাখছে, দেখো কলামগুলো রাখছে শুধুমাত্র কল, COL, ঠিক আছে? তুমি এখানে যা ইচ্ছা তাই কলাম নাও, টোটাল হচ্ছে 5টা যদি কলাম নাও সেটা 5 ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতেছো? আচ্ছা, না বুঝলে আমি কোড করে দেখাই, এটা খুবই ভালো লাগলো আর কি। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখো তো। আমাদের যে প্রবলেমের কথা বললাম প্রথমেই, আমরা হচ্ছে 5 ভাগে আমরা চাচ্ছি 5টা রো তৈরি করতে, 5টা কলাম তৈরি করতে, কিন্তু 5টা কলাম তৈরি করা সম্ভব না। দেখো কয়টা কলাম তৈরি করতে পারো? সর্বোচ্চ কলাম তৈরি করতে পারো, আচ্ছা আমরা তৈরি করলাম 5টা কলাম, কল ইস টু 5, আমরা এটার ভিতরে নিলাম সামথিং 1 2 3 4 5 2 3 4 5। এটা সহজে বোঝার জন্য আমরা হচ্ছে এখানে নিলাম বর্ডার, বর্ডার ক্লাসটা প্রত্যেকটার ভিতরে রাখলাম। তো দেখো এটা কি করছি, ও এটা অটোমেটিক কয় ভাগে ভাগ হয়েছে? 1 2 3 4 5, অটোমেটিক ভাগ হয়ে গেছে, দেখছো? 5 ভাগে ভাগ হয়েছে। দেখো এটার মধ্যে হচ্ছে কন্টেইনার রাখো, কয় ভাগে ভাগ হয়েছে? 5 ভাগে। এখানে যদি তুমি এখন আরেকটা নাও, ছয়টা রাখলা, টোটাল 6 ভাগে ভাগ হয়ে গেছে। এখানে তুমি 2টা রাখলে, 3টা রাখলে, 3 ভাগে সমান ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমরা হচ্ছে সমান ভাগে 5 ভাগ করব, সমান ভাগে 4 ভাগ করব, সেক্ষেত্রে তোমরা এই কোনো কলামের সাথে কোনো কিছু অ্যাড না করে শুধুমাত্র রো দিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমার এখানে সাপোজ হচ্ছে 6টা আছে, তুমি চাচ্ছ যে 2 ভাগ করে ভাগ হোক, অর্থাৎ কি হোক, 2টা করে রো তৈরি হোক, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবা, এখানে বললাম যে রো এর ভিতরে কলাম থাকবে কয়টা? কলস 2, অর্থাৎ প্রত্যেকটা রো এর ভিতরে 2টা করে কলাম থাকবে। দেখো প্রত্যেকটা রো এর ভিতরে 2টা করে কলাম আছে, দেখা যায়? এই দেখো প্রত্যেকটা রো এর ভিতরে 2টা করে কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি কিন্তু কোনো কিছু অ্যাড করি নাই, অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা জিনিস, সেটা নিয়ে তোমরা দেখো রো কলস। তো এটার সুবিধা আর অসুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আমরা চাইলে যে কোনো কলাম তৈরি করতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা, ডাজেন্ট ম্যাটার।
বাট অসুবিধাটা হচ্ছে প্রত্যেকটা কলামের সাইজ সমান হবে, ঠিক আছে? 5টা কলামের সাইজ 5 রকম হবে না এটার মাধ্যমে। তো এটা হচ্ছে অসুবিধা। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেক্ষেত্রে ওই যে মানে এইভাবে তৈরি করতে পারো যে এটা মিলে একটা, এটা মিলে 2টা, তারপরে এখানে 2টা মিলে 3টা, তারপরে 4টা, আর বাকি 3টা মিলে 5টা। সেক্ষেত্রে কিন্তু এইভাবে করা যায়। তো 5টা কলাম এভাবেও তৈরি করা যায় যে সমান না করে। আশা করি এটার ইউজ করার পরে তোমাদের কলামের কোনো ঝামেলা হবে না। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউটিলিটিস আছে এখানে। তো ইউটিলিটিসটা কি? এখানে মার্জিন আর প্যাডিং। মার্জিন প্যাডিং জিনিসটা কি? এখানে দেখো আগে যেটা ছিল মার্জিন MR, এই যে এখানে MR3, আমরা যখন কিনা MR3 ইউজ করতাম এই ক্লাসটা, তখন মার্জিন রাইট 3, ডান পাশে মার্জিন রাইট আসতো, এই যে মার্জিন রাইট 1 rem, ঠিক আছে? তো এখন যেটা ইউজ করছে সেটা হচ্ছে MRMD3। MRMD3 দিলে কি হবে, মিডিয়াম স্ক্রিনের পরে যতগুলো আছে তখন মার্জিনটা পাবে, মিডিয়াম স্ক্রিনের চাইতে ছোট হলে আর মার্জিনটা পাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে নতুন অ্যাড করছে রেসপন্সিভ মার্জিন যেটাকে বলে। এটার কারণে ওদের শব্দ শোনা যাইতেছে না। শব্দ শোনা যায়? আচ্ছা, এখন হচ্ছে জেট ইন্ডেক্স। জেড ইন্ডেক্স জিনিসটা কি এটা পরবর্তী আলোচনা, এখন দরকার নেই। জেড ইন্ডেক্স দিয়ে হচ্ছে কোনো জিনিসের ভিজিবিলিটি ঠিক করে, এটা পরবর্তীতে দেখাবো। কন্টেন্ট, কন্টেন্টে আছে রিবুট। আচ্ছা, তো রিবুট এখানে কি কি আছে? আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার সাথে সাথে দেখবা আমরা যা কিছু করতেছি, এই যে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। বুটস্ট্র্যাপ ইউজ করলে কিন্তু এরকম ফন্ট ছিল না। আমাদের ডিফল্ট যে ফন্ট সেটা কিন্তু কম্পিউটারের ফন্ট পায়, কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করলে এই যে একটা ফন্ট যেটা পাচ্ছে সেই ফন্টটার নাম হচ্ছে, এখানে ওরা বলে রাখছে যে সিজুই ইউআই, বুটস্ট্র্যাপের ডিফল্ট ফন্ট। অ্যান্ড্রয়েডে গেলেই পাবে সিজুই ইউআই, যখন কিনা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে আসবে তখন পাবে হচ্ছে রোবোটো ফন্ট অথবা এই ফন্ট। লিনাক্সে গেলে পাবে হচ্ছে এই ফন্ট। এই তো লিনাক্স মানে হচ্ছে আইফোন, আইফোনও কিন্তু লিনাক্সের মধ্যে পড়ে। তো লিনাক্সের ডিফল্ট ফন্ট পাবে এইটা। আর বাকি সব ক্ষেত্রে ইমোজি ক্ষেত্রে এই ফন্টগুলো পাবে, অর্থাৎ অ্যাপেল ফন্ট, অ্যাপেল কালার ইমোজি, অর্থাৎ বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাপেলের যে কালার ইমোজি ফন্টগুলো আছে সেগুলোও ইনেবল করা আছে, সেটার জন্য আলাদা কোনো সিএসএস লিখতে হবে না। এরপরে হচ্ছে আমাদের হেডিং এন্ড প্যারাগ্রাফ। বুটস্ট্র্যাপ ইউজ করলে হেডিং এর সাইজ হবে এতটুকু, সেম এতটুকু, আর ফন্টও হবে এইটাই। তো সেটাও বলে দিছে। লিস্ট যেটা আছে দেখো, বুটস্ট্র্যাপ ইউজ করলে লিস্ট আইটেমগুলো হয় এইভাবে, এই যে এরকম অথবা এরকম। তো লিস্টের পাশে যে মার্জিনটা ছিল সেই মার্জিনটা ওরা হচ্ছে মার্জিন বটম 1 rem দিয়ে দেয়, আর বুটস্ট্র্যাপের একদম প্যাডিং যে লেফট ছিল সেটা হচ্ছে বাদ দিয়ে দেয় লিস্টের ক্ষেত্রে। আমরা লিস্ট যখন ইউজ করবো তখন বুঝতে পারবো। এখানে আর তেমন কিছু নাই। তো এই যে এটা ইউজ করলে এইভাবে টেক্সটগুলো এরকম দেখতে হবে। আর হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা যে ইনপুটগুলো ইউজ করি সবগুলো ইনপুট ডিফল্টভাবে দেখতে এরকম হবে, রেঞ্জটা এরকম, চুজ ফাইল এরকম, তো সব কিছুই যে এরকম হয়ে যাবে। এই তো নেক্সট যেটা আছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কোন ফন্টের সাইজ কতটুকু সেটা দেখাচ্ছে, দরকার নাই। এরপর আছে ইমেজ। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইমেজের মধ্যে যে ক্লাসটা ইউজ করি সেটা হচ্ছে আইএমজি ফ্লুইড। আইএমজি ফ্লুইড ইউজ করলে যেটা কি হয়, ইমেজের ম্যাক্সিমাম উইথ হয়ে যায় 100%, ঠিক আছে? অর্থাৎ ইমেজটা খুব বেশি বড় হলে সেটা ডিসপ্লের বাইরে চলে যাবে না, আবার যখন কিনা এটার তোমার উইথটা ছোট করা হবে, তো ছোট মনিটরে যাবে, তখন ইমেজটা অটোমেটিক ছোট হয়ে যাবে। এই কারণে আমরা ইমেজের মধ্যে আইএমজি ফ্লুইড নামের একটা ক্লাস ইউজ করি বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। তো সেটার জন্য আমি একটা ক্লাস নিয়ে দেখাই, একটা ইমেজ নিয়ে দেখাই। আমরা এখান থেকে হচ্ছে কোডিং আবার শুরু করব। তো unsplash.com-এ যাই।
এখান থেকে সাপোজ আমরা এই ইমেজটা নিই, এই ইমেজটা সাইজ বেশি বড় না, আমরা একটা বড় সাইজের ইমেজ নিই, এটা নিই, হ্যাঁ এটা বড় আছে। এখানে আমরা ইমেজটা রাখলাম, রাখার পর এটাকে আমরা রিনেম করি, রিনেম করার পর ইমেজ ডট জেপিজি। এখন আমরা যদি এই ইমেজটাকে এখানে কল করি, দেখো আমরা কন্টেইনারের ভিতরে ইমেজটা রাখি, কন্টেইনারের ভিতরে রাখলাম, এখানে আমরা ইমেজ ফাইলটা রাখবো img images/jpg। ফাইন, দেখো কি হয়, ইমেজটা কি হয়েছে, বিশাল বড় হয়ে গেছে না? ইমেজের যে অরিজিনাল সাইজ সেই সাইজটাই পাইছে, তো আমাদের কন্টেইনারের বাইরে চলে গেছে ইমেজ। এটাকে যদি একটা ক্লাস দাও, CLASS ক্লাস img fluid, এই ক্লাসটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ইমেজটার সাইজ হবে সর্বোচ্চ 100 পিক্সেল মানে পার্সেন্ট, অর্থাৎ এখন যদি এটাকে আমরা ছোট করি, এখানে 100% কি আছে, কলামের চেয়ে ছোট আছে, সেটা কি কারণে আমরা দেখতেছি। এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, আমরা কন্টেইনারের ভিতরে কন্টেইনার রাখছি, ঠিক আছে, এর আগে একটা কন্টেইনার ছিল, দেখছো উপরে একটা কন্টেইনার ছিল, সেটার ভিতরে আবার কন্টেইনার রাখছি, যার কারণে ওটা পাইছে। তো আমরা এটাকে যদি হচ্ছে বাইরে বের করে দেই, কন্টেইনারের বাইরে, ঠিক আছে, এখন কিন্তু কন্টেইনারের বাইরে আছে, এই যে এখন পাইছে। আর এই যে মার্জিন যেটা আছে না, মার্জিন, এটা কন্টেইনারের মার্জিন, ঠিক আছে, উপরে কন্টেইনারের মার্জিন পাই নাই কেন তাহলে? সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে না, উপরে যখন আমরা রো ইউজ করি, এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে এই যে ওয়ান জিনিসটা আছে, ওয়ান আর ইমেজ, এটা কিন্তু অ্যালাইনমেন্টটা একরকম আছে, ঠিক আছে, এখানে একটা এক্সট্রা মার্জিন আছে, গ্যাপ আছে, এই এক্সট্রা গ্যাপটা আমরা কখনোই হচ্ছে কলামের ভিতরে ব্যাকগ্রাউন্ড দেই না, ভিতরে যে জিনিসটা আছে সেটার ভিতরে ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, যখন কিনা আমরা ব্যাকগ্রাউন্ড ঠিকঠাকভাবে দিব তখন সব সেমভাবেই চলে আসবে, তো এটা এই কারণে রাখা হয়েছে। তো এটা ঠিক আছে, দেখো ভিতরে যখন এটা ইন্সপেক্ট করবা, ইন্সপেক্ট করলে দেখবা এই কন্টেইনার আর এই কন্টেইনার সেম, দেখতেছো দুইটা কন্টেইনারই সেম, এটার মধ্যে মার্জিন আছে, কিন্তু মার্জিন এই যে আবার কলামের ভিতরে এক্সট্রা প্যাডিং দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা, ওকে, এখন দেখো ইমেজের ভিতরে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাস যদি দেই আমরা img থাম্বনেইল, তখন কি হবে, আমরা হচ্ছে ইমেজের সাথে একটা ক্লাস দিব img fluid type, পাশাপাশি দিলাম img থাম্বনেইল। সেক্ষেত্রে আমাদের ইমেজের চারপাশে দেখো একটা বর্ডার তৈরি হয়েছে, অনেক ক্ষুদ্র একটা বর্ডার, হয়তো দেখতে পারতেছো না, আমি এটাকে যদি জুম করি, এই যে দেখতে পারতেছো, এখন এখানে হালকা একটু বর্ডার আছে দুই পাশে, এটা হচ্ছে img থাম্বনেইলের কাজ। এরপরে যদি চাই আমরা ইমেজটা হচ্ছে এরকম রাউন্ডেড হবে, অর্থাৎ দুই পাশে একটু রাউন্ড থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি রাউন্ডেড, রাউন্ডেড। আমরা যদি রাউন্ডেড ইউজ করি তাহলে আমাদের ইমেজটা হালকা একটু রাউন্ড হবে, আরো UNDED, আচ্ছা রাউন্ডেড ঠিকই ছিল, কিন্তু img থাম্বনেইলটা বাদ দিতে হবে, এটা হয় একটু রাউন্ডেড হয়ে গেছে, কর্নারগুলো
একটু স্মুথ হয়ে গেছে, শার্পের জায়গায়। এটা বড় করলে বুঝতে পারবো, এই যে এখানে কর্নারটা একটু রাউন্ড হয়ে গেছে। এই যে ওকে, মোটামুটি এই পর্যন্তই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেবিলস, বুটস্ট্র্যাপের টেবিল। দেখো এইখানে যেটা আছে টি হেড কতটুকু, এতটুকু। টেবিলের হেডটাকে ওরা কি সুন্দর করে করে দিছে, মানে ডিজাইন করে দিছে। তারপরে এটাকে আমরা কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করি। এই যে দেখো বুটস্ট্র্যাপের টেবিল। তো টেবিলটা দেখতে নর্মাল টেবিলের সাথে দেখতে অনেকটা সুন্দর। তারপর এখানে আরো টেবিলের প্রাইমারি আছে, টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি। এই ক্লাসগুলো যদি ইউজ করো তাহলে দেখো কি হয়, টেবিলের মধ্যে ক্লাস ইউজ করতে হবে। তো টেবিল ক্লাস, তো সরি টেবিল আছে এখানে, আমরা দিলাম হচ্ছে প্রাইমারি। তো টেবিল যদি প্রাইমারি দাও, প্রাইমারি টেবিল প্লাস প্রাইমারি, ঠিক আছে। টেবিল টেবিল প্রাইমারি, এবার ঠিক আছে। তো প্রাইমারি ক্লাসটা কি পাইছে? টেবিল সাকসেস, টেবিল সাকসেস যদি দেই আমাদের ফুল টেবিলটা এরকম সবুজ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি এখানে দেওয়া হচ্ছে টেবিল ইনফো, তাহলে আমাদের ফুল টেবিলটা কি হবে, হালকা নীল হয়ে যাবে, কালার শিফটিং করতেছে কিন্তু। টেবিল ডেঞ্জার আছে, তো এরকম বিভিন্ন টেবিল আছে। টেবিল ডার্ক আছে, ডার্ক দিলে কি হবে, কালো হয়ে যাবে। এবার টেবিলটা কালো হয়ে গেছে সম্পূর্ণ। এমনকি ব্যাকগ্রাউন্ড, এই যে টেক্সটের যে কালারটা আছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি সাদা হয়ে গেছে। তো এইভাবে তোমরা টেবিল ইউজ করতে পারো, বিভিন্ন কালারের টেবিল এখানে তৈরি করা আছে। নেক্সট যেটা আছে যে টেবিলের মধ্যে যদি চাও এরকম হালকা স্ট্রাইপ থাকুক, সেক্ষেত্রে এখানে স্ট্রাইপ ইউজ করো, টেবিল স্ট্রাইপ। তো আমাদের যে টেবিল ডার্ক আছে সেটার সাথে আমরা টেবিল স্ট্রাইপ ইউজ করলাম। তো দেখো এখানে প্রথমে কি ইউজ করতে হইতেছে, টেবিল ক্লাসটা ইউজ করা বাধ্যতামূলক। এরপরে কালারিং এর জন্য যে টেবিলের কালারটা কেমন হবে সেটার জন্য টেবিল ডার্ক বা এটা। এরপরে স্ট্রাইপ হবে কিনা সেটার জন্য এটা। অর্থাৎ আমরা মাল্টিপলস ক্লাস ইউজ করে মাল্টিপল ডিজাইন অ্যাড করতেছি। দেখো এটার মধ্যে আবার স্ট্রাইপ হয়ে গেছে, ঠিক আছে। যতগুলো অ্যাড করবা দেখবা যে অটোমেটিক্যালি স্ট্রাইপ হয়ে যাচ্ছে। দেখো ল্যারি দ্য বার্ড টুইটার, আচ্ছা এখানে এটা পায় নাই। কল স্প্যান 2 এটা কি করছে সেটা বুঝাইতেছি একটু পরে। আমি এখানে এটাকে কপি করে আনি। দেখো অটোমেটিক্যালি কিন্তু বেজের সংখ্যা যেটা আছে সেটার মধ্যে হচ্ছে এরকম আসতেছে, অর্থাৎ 1 3 5, সেটার মধ্যে হালকা ডার্ক। আর যেটা জোর সংখ্যা আছে সেটার মধ্যে কিন্তু ডার্ক বেশি, ঠিক আছে। যতভাবে করবা অটোমেটিক স্ট্রাইপ হয়ে যাবে। তো এটা হচ্ছে এটার বিশেষত্ব। আচ্ছা আর কি আছে, আর হচ্ছে টেবিলের বর্ডার আছে। আমাদের এই টেবিলে কিন্তু কোনো বর্ডার নেই, এটার মধ্যে কোনো বর্ডার নাই। তোমরা যদি চাও বর্ডার অ্যাড করতে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে টেবিল বর্ডার্ড এই ক্লাসটা ইউজ করতে পারো। তো এই ক্লাসটা যদি ইউজ করো সেক্ষেত্রে কি হবে,
স্ট্রাইপটার সাথে ইউজ করলাম টেবিল বর্ডার। দেখো আমাদের এখানে একটা বর্ডার তৈরি হয়েছে অটোমেটিক, দেখতেছো? বোঝা যায়? এই যে এখন বোঝা যায় টেবিলের চারপাশে বর্ডার আছে এখন। তো তোমরা চাইলে বর্ডারের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারো। সেটা কিভাবে, সেটা এখানে বলে দেওয়া আছে যে বর্ডারের কালার কিভাবে চেঞ্জ করে। এই যে টেবিল বর্ডার দিতেই হবে। এরপরে হচ্ছে বর্ডার প্রাইমারি, বর্ডার ডার্ক, বর্ডার লাইট, সেটা তোমরা ইউজ করতে পারো। তো এখানে টেবিল বর্ডার দিছো, এরপরে হচ্ছে যদি আমরা দিই বর্ডার লাইট, ঠিক আছে? বর্ডার লাইট দিলে এখানে সাদা কালারের একটা বর্ডার পাবে। তো এইভাবে তোমরা হচ্ছে কাস্টম ডিজাইনের টেবিল ইউজ করতে পারো। আচ্ছা, এখন যেটা আছে এটা যদি আমরা কিনা ছোট করি, সেক্ষেত্রে আমাদের টেবিলটা কি হবে? দেখো একদম ছোট করে ফেলছি, আমাদের টেবিলও ছোট হয়ে গেছে, অর্থাৎ রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন যেটা আছে আমাদের টেবিলের ভিতরে তো সেল এখানে কয়টা আছে? এখানে টোটাল কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে, তাই না? তো আমাদের যদি কোনো কারণে হচ্ছে কলাম আরো বেশি থাকতো, 7টা, 8টা, 9টা, 10টা থাকতো, সেক্ষেত্রে যখন ছোট করতাম তখন হিজিবিজি হয়ে যেত না এগুলা। আচ্ছা, এই হিজিবিজি রোধ করার জন্য ওরা কি করছে, ওরা হচ্ছে টেবিল রেসপন্সিভ নামের একটা ক্লাস ইউজ করছে। তো দেখো তোমরা যদি টেবিল রেসপন্সিভ নাও সেক্ষেত্রে কি হয়। তো আমরা হচ্ছে এখানে অ্যাড করলাম টেবিল রেসপন্সিভ। অ্যাড করার পরে আমরা এটাকে ছোট করলাম। এখন কিন্তু আমাদের এটা দেখতে কোনো প্রবলেম নাই, মানে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? কিন্তু যখন কিনা আমরা এখানে সাপোজ এখানে আরেকটা জিনিস অ্যাড করলাম, এখানে সাপোজ হচ্ছে এইজ অ্যাড করলাম, এখানে হচ্ছে ইউজ করলাম ক্লাস, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে বাড়াই দিলাম আর কি, প্রত্যেকটার মধ্যে 2টা করে রো বাড়াই দিছি, মানে 2টা করে কলাম বাড়াই দিছি, ঠিক আছে? এখন দেখো, এখন দেখতে কি খারাপ দেখা যায়? এখনো দেখতে প্রবলেম নাই। তো আমরা আরো অ্যাড করি, আরো কিছুটা অ্যাড করি। দেখো এখন কিন্তু রেসপন্সিভ আর নাই টেবিলটা, তাই না? টেবিলটা কিন্তু এই যে এখানে চলে আসছে। তো আমরা যদি টেবিলের ভিতরে একটা ক্লাস দেই, টেবিল রেসপন্সিভ, এটা কোথায় দিতে হবে? দেখো এই ক্লাসটা কোথায় দিচ্ছে ওরা? এটা কিন্তু ডিভের ভিতরে, অর্থাৎ টেবিলের আগে দিছে, তাই না? টেবিলের ভিতরে কিন্তু দেয় না। একটু জুম করি, দেখো টেবিল ক্লাসটা টেবিল রেসপন্সিভ ক্লাসের ভিতরে আছে। আমাদেরও সেম কাজ করতে হবে। আমাদের টেবিলের ভিতরে যদি টেবিল রেসপন্সিভ দেই সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। ওকে, এখন দেখো তো আমরা কি করছিলাম, টেবিল রেসপন্সিভটা কোথায় দিচ্ছি? এখানে টেবিলের ভেতরে দিতে হবে। তো আমরা যদি এখানে দেই যে আচ্ছা টেবিল রেসপন্সিভ, এটা আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের যার টেবিল আছে সম্পূর্ণ টেবিলটা এই ক্লাসের ভিতরে অ্যাড করলাম। ওকে, এখন দেখো, এখন এখানে ফাইন, এখানে দেখা যাচ্ছে কোনো প্রবলেম নাই। সেম কাজটাই হয়েছে, টেবিল রেসপন্সিভ আসে নাই। আর ESPONSIV, ঠিক আছে। তো এখন যদি আমরা চেঞ্জ করি তাহলে শুধু টেবিলটাই নড়তেছে, আগে পুরো লেআউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হয়েছে টেবিলের মধ্যে এখানে একটা বার আসছে, ঠিক আছে? এই জিনিসটা আমি খেয়াল করিনি।
আচ্ছা, এখানে যদি আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ নেওয়ার পরে লোরেম ইপসম নেই, এই যে এবার ঠিক আছে, এবার বুঝতে পারছি। দেখো এখন এটা কোথায় আছে, এটা কিন্তু আর নিচে নেই, এটা টেবিলের জন্য চলে আসছে। এখন টেবিলটাকে আমরা চাইলে ভেতর থেকে দেখতে পারতেছি, তাই না? কোনো প্রবলেম হচ্ছে না, আর সবগুলো কন্টেন্ট কিন্তু ঠিকভাবেই ঠিকঠাক জায়গায় আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের রেসপন্সিভ। এটাকে বড় করো এখন, আর এটার মধ্যে কোনো হরিজন্টাল বার থাকবে না, কিন্তু যখন এটাকে আমরা ছোট করব তখন এখানে একটা হরিজন্টাল বার চলে আসবে, যেটার মাধ্যমে আমরা এটাকে এদিক সেদিক করে দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের রেসপন্সিভ টেবিল। ওকে, নেক্সট লাস্ট যেটা আছে কন্টেন্টের ভিতরে, সেটা হচ্ছে ফিগারস। আচ্ছা, ফিগারস জিনিসটা কি? ফিগারস জিনিসটা হচ্ছে আমরা সংবাদপত্রে অনেক সময় দেখি যে আমাদের ইমেজের নিচে একটা করে ক্যাপশন থাকে, নিউজের মধ্যে দেখি না আমরা যে ইমেজ থাকে উপরে, নিচে একটা ছোট্ট করে ক্যাপশন থাকে। তো সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে ফিগার। তো আমরা কম্পোনেন্টসের দিকে এখনো আসি নাই। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে এটা ফার্স্ট কম্পোনেন্টস টাইপ জিনিস একটা। আচ্ছা, কম্পোনেন্টস আর কন্টেন্টের মধ্যে পার্থক্য কি? এখন পর্যন্ত আমরা যা যা করছি সবকিছু কিন্তু সিঙ্গেল, কিন্তু এই যে এটার মধ্যে দেখো, এটার মধ্যে কি করা হয়েছে, ইমেজ ইউজ করছে, আবার হচ্ছে ক্যাপশন ইউজ করছে, আবার ইউজ করছে। তো এই জিনিসটা হয়তো এখন বুঝতে পারো নাই, পরে বুঝতে পারবা। তো আমরা এটা কপি করি, কপি করার পর এখানে ইউজ করি এসআরসি সমান সমান, আমরা সেম জিনিসটা ইউজ করলাম, ইমেজেস ডট জেপিজি ফিগার। দেখো ফিগার ক্লাসের ভিতরে আমরা ইউজ করলাম ফিগার, সেটার উপরে নিলাম একটা ইমেজ নেওয়ার পরে এখানে একটা ফিক ক্যাপশন নামের একটা ক্লাস ট্যাগ ইউজ করছি, যেটা কিনা বুটস্ট্র্যাপ থেকে বানানো। সেই ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এটা দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার ফলে কি হচ্ছে, এই যে আমাদের এখানে একটা ইমেজ আসছে, ইমেজটা রেসপন্সিভ না। ইমেজ রেসপন্সিভ করার জন্য কি করতে হয় আমরা জানি, ক্লাস ইজ ইকাল টু আইএমজি ফ্লুইড। আইএমজি ফ্লুইড এটা ইউজ করা হয় নাই, আইএমজি ফ্লুইডটা ইউজ করা হয়েছে, আইএমজি ফ্লুইড রাউন্ডেড। তাহলে এটা কেন আসতেছে না? আসতেছে, বাট এটা ফুল উইথ আসতেছে, কন্টেইনার পাইতেছে না ইমেজটা। হ্যাঁ, কন্টেইনার ভিতরে রাখা হয় না এই কারণে। আচ্ছা, ফুল উইথ পাসতে কোনো সমস্যা নাই। তো ক্যাপশনটা দেখো কোথায় আছে, ক্যাপশনটা আছে এখানে। ক্যাপশনটা কেন এখানে আছে? কারণ এই যে এখানে টেক্সট রাইট, টেক্সট যদি সেন্টার করো, CNTR টেক্সট সেন্টার করলে আমাদের এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে? টেক্সট লেফট করলে এখানে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড আর কম্পোনেন্টস, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ফর্ম আর কম্পোনেন্ট, বুটস্ট্র্যাপের লেআউট আর কন্টেন্ট, নেক্সট ক্লাসে আমরা ফর্ম আর কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ 5 শেষ হয়ে যাবে। তো এখন তোমাদের যে কাজটা হবে, মানে আজকে বাসায় যে, সেটা হচ্ছে লেআউটস এবং কন্টেন্টের ভিতরে যা যা আছে সব কিছু দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা, পারবে না? মানে সব কিছু দিয়ে একটা তোমাদের মনের মতো একটা ওয়েবসাইট তৈরি করা, যেখানে টেবিল থাকবে, রেসপন্সিভ ইমেজ থাকবে, রো থাকবে, অনেকগুলা কন্টেইনার থাকবে, তারপরে হচ্ছে মোবাইলে একরকম ডিজাইন দেখাবে, অন্যরকম ডিজাইন দেখাবে, এরকম একটা ওয়েবসাইট তোমরা তৈরি করবা, ঠিক আছে? পারবা সবাই? আচ্ছা, তো এই পর্যন্তই আজকের টপিক। চাইলে এখন ট্রাই করতে পারো, সময় আছে তোমাদের কাছে। এখন ট্রাই করবা নাকি বাসায়?